হলো জুলাই তো আবার ফিরে এসেছে আমাদের মধ্যে। আসলে এই জুলাইয়ের অর্জন কি, আমরা আসলে কি চেয়েছিলাম? আসলে জুলাইয়ের গত বছর যে 2024-এর জুলাই, সেখানে কিন্তু আমরা গত স্বৈরতান্ত্রিক একটা শাসনের এবং শাসকের পতন চেয়েছিলাম। সেক্ষেত্রে কিন্তু আমরা আপামর জনসাধারণ এই বিষয়ে কিন্তু আমরা একমত হয়েছিলাম এবং একসাথে রাস্তায় নেমেছিলাম, বা জনগণ নেমেছিল। নামার ফলে যেটা হয়েছে যে তাদের লক্ষ্য উদ্দেশ্য সাধন হয়েছে, এবং ওই স্বৈরাচার সরকারের পতনের পর যেটা হয়েছে যে প্রত্যেকে তাদের স্ব স্ব কর্মে ফিরে গেছে, স্ব স্ব খাতে ফিরে গেছে, এবং এই জন্য ঐক্যের একটু নানাবিধ ফাটল দেখা দিচ্ছে বা মনে হচ্ছে। কারণ এই প্রত্যেকের এক একটা আলাদা এজেন্ডা আছে, সে এজেন্ডা বাস্তবায়নে কিন্তু সকলে তাদের কাজ শুরু করেছে। তো এখন এখানে একটি জিনিস আমি না বললেই নয়, যে সেটা হলো আসলে গত জুলাইতে আমরা আসলে কেন পতন চেয়েছিলাম। আওয়ামী লীগের গত 16 বছরের অপশাসন বলেন, দুঃশাসন বলেন, দুর্নীতি, গুম খুন, তারপর বাক স্বাধীনতা হরণ, এই সব কিছুর পিছনে সকল মানুষ কেন নামলো? আসলে মানুষ 16 বছর যে আন্দোলনটা হয়েছে, যে কোটা আন্দোলন, তারপরে কোটা আন্দোলন আসলে সকলে তো কোটা চায় না। যে মাদ্রাসার যে শিক্ষক ছাত্র, সে কি কোটা দিয়ে কী করবে? ইমাম মুয়াজ্জিন কোটা দিয়ে কী করবে? যে গার্মেন্টস শ্রমিক, সে কোটা দিয়ে কী করবে? যে ড্রাইভার, সে কোটা দিয়ে কী করবে? যে পথশিশু, সেই কোটা দিয়ে কী করবে? তারপরে যে প্রাইভেট ইউনিভার্সিটির বেশিরভাগ, তারা কোটা নিয়ে তাদের এত আগ্রহ নেই। তাহলে সকল পেশাজীবী মানুষ বা সকলেই কেন রাস্তায় নামলো? এই বিষয়টা আসলে কিভাবে দেখেন? আসলে এই বিষয়টা যখন আন্দোলনটা কোটা আন্দোলন থেকে 17 তারিখ ঢাকা ইউনিভার্সিটি যখন খালি হয়ে যেতে নেয় আর কি, খালি করে দেওয়া হচ্ছে, তখন কিন্তু কোটা আন্দোলনটা একরকম শেষ হয়ে যাওয়ার পরিস্থিতি চলছিল। তখন সেটাও কিন্তু 2018-র মতো যে একটা কোটা আন্দোলন, সেখানে রাষ্ট্রের আগ্রাসন, তারপর একটা নেগোসিয়েশন, তারপর হয়তো একটা ডাকসু ইলেকশন, 2-1টা সিট, এই তো। কিন্তু তারপরে যেটা হলো যে এরপরে কিন্তু মানুষ তারা যখন হলগুলো ভ্যাকেন্ট করা শুরু করলো, ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন হল, তখন কিন্তু সাধারণ মানুষ, ছাত্র জনতা, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসার ছাত্র, গার্মেন্টস শ্রমিক, তারপরে কবি, প্রকাশক, সাহিত্যিক, অনলাইন অ্যাক্টিভিস্ট, সকলেই কিন্তু তখন এই জায়গাটায় লিড নেওয়া শুরু করলো। এই জায়গাটাকে যেই থেমে যাবে, সেখান থেকে তাকে আবার টেনে তোলা হয়েছে আন্দোলনটাকে। ঠিক কেন? আসলে কেন তারা আন্দোলন? তারা তো আসলে কোটা চায় না, বা তারা তো আসলে কোটার কোনো সুবিধাভোগী না। ওটা হলে তাদের তেমন কিছু আসবেও না। দেখবেন যে 2000 মানুষ মারা যাওয়ার কথা বলা হচ্ছে, সেই 2000 মানুষ, বা জাতিসংঘের যে 1400 মানুষের কথা জাতিসংঘ বলেছে, সেই 2000 মানুষ, 1400 মানুষ, তাদের মধ্যে কতজন মানুষ যারা আসলে কোটার জন্য তারা এই আন্দোলনে গিয়েছে, যারা শহীদ হয়েছেন? তারা না, আসলে খুব কম মানুষই এখানে কোটা রিলেটেড যারা শহীদ হয়েছেন। অবশ্যই প্রথম শহীদ আবু সাইদ, তিনি কোটার জন্য আন্দোলন করেছেন। তারপরে আসলে এখানে যে ব্যাপারটা, সেটা হলো গত 16 বছর মনে করেন বিএনপির যে প্রায় 400 কথা তারা বলছে, 400 নেতাকর্মী মারা গিয়েছে। তারা কেন গিয়েছে? তারা কিন্তু আজকে 3টা টার্ম তারা কিন্তু গণতান্ত্রিক ভোট, ক্ষমতা হস্তান্তর, এগুলোর কথা বলছে। তাহলে তারা গিয়েছে কেন? তারা গিয়েছে ভোটের জন্য, ক্ষমতা হস্তান্তরের একটা প্রক্রিয়ার জন্য, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য। এই তো। একটা রিক্সাওয়ালা কেন গিয়েছে? রিক্সাওয়ালা গিয়েছে, সে গত 14-15 বছর তার জীবনে কোনো উন্নতি হচ্ছে না, তার অবসর চলে গেলে সে এরপরে আর কিছু করতে পারছে না, চিকিৎসা খাতে সেবা পাচ্ছে না, সে গিয়েছে এই জন্য। এরপরে যার জমি ভূমিদস্যুদের দখল হয়ে গিয়েছে, সে কেন গিয়েছে? সে গিয়েছে এই দেশ থেকে ভূমিদস্যুরা চলে যাক। যে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছে, তার মনের ভিতর কষ্ট আছে, সে গিয়েছে এই ঘুষ যেন না থাক, সুদ যেন না থাক, বৈষম্য যেন না থাক। গার্মেন্টস শ্রমিক কেন গিয়েছে? তার জীবনে মনে কোনো উন্নতি নাই, শ্রমের মূল্য নাই, ঈদের আগে রাস্তা বসে থাকতে হয়। এই জন্য সে গিয়েছে যে 16 বছরে আমি এগুলো পাচ্ছি না।
একজন কবি কেন গিয়েছে? কবি গেছে তার কবিতা লেখার স্বাধীনতা নেই, সে তার মন মতো কবিতা লিখতে পারে না, সে সমাজ নিয়ে কথা বলতে পারে না। একজন সাংবাদিক কেন গিয়েছে? তার বাক স্বাধীনতা নাই, সে সাংবাদিকত্ব পারে না, মুক্তভাবে সে কাজ করতে পারে না, সে তার জীবিকা সঠিকভাবে নির্বাহ করতে পারে না, সে ঠিকমতো বেতন পায় না, এই জন্য সাংবাদিক গিয়েছে। এই যে সমাজের একজন কমই শিক্ষার্থী কেন গিয়েছে? হেফাজতের শাপলা হেফাজতে শত শত মানুষ আহত নিহত হয়েছে, সে তার বিচার পায় নাই। সে সমাজে প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে তাকে ট্রিট করা হয়, তাকে মনে করা হয় যে সে যেন আর কি বিজ্ঞানে বেঁচে থাকে। তারপরে সে সকল চাকরিতে সে আবেদন করতে পারে না, সে ইউনিভার্সিটি ঠিকমতো ভর্তি হতে পারে না। কমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা অনেক জায়গায় 200 মার্কের নাম্বার না হলে কি জানো কি সব জায়গায় আবেদন করতে পারে না। কেন? সে তো গেছে এই জন্য। কথা হলো যে প্রত্যেকেই মনে করেছে গত 16 বছর যেহেতু একটা সরকার বসেছিল, সেহেতু সকলেই মনে করা শুরু করেছে, সকলে ইনার ভিতর থেকে মনে করা শুরু করেছে। আর একটা কথা সে বলার আগে, সেটা হলো যে গুম হয়েছে তার পরিবার কেন গিয়েছে? যে সে গুমের বিচার চায়, আর যেন কোনো মানুষ গুম না হয়। যে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে সে কেন গিয়েছে? সে বিচার বহির্ভূত হত্যার বিচার চায়, আর যেন কেউ বিচার বহির্ভূত হত্যা শিকার না হয়। আসলে তাহলে সকল মানুষ গিয়েছে, সকল মানুষ 16 বছর একটাই ক্ষমতা দেখেছে, এবং সকলের কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা প্রবলেম একটা রুট আছে, সেই রুটটা হলো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রধান হিসেবে শেখ হাসিনা। এই জন্য সবাই নেমেছে রাস্তায়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু এখন যে সংস্কার আলাপ হচ্ছে, সে সংস্কার আলাপ যারা সব শ্রেণী পেশাজীবীর মানুষ যে রাস্তায় নেমেছে, সংস্কার আলাপ কি আমাদের বা তাদের এই প্রতিফলন হচ্ছে? প্রতিফলন তো হচ্ছে না। কারণ যে গুমের শিকার সে তো গুমের বিচার চায়, সে আর যেন গুম না হয় সে সেটার নিশ্চয়তা চায়। এটা তার কাছে সংস্কার। যে চিকিৎসা নিতে গিয়ে যার আত্মীয় স্বজন মারা গিয়েছে, যে ধুকে ধুকে জমি জমা সব বিক্রি করে দিয়েছে, সে চিকিৎসা খাতে সংস্কার চায়। যে পুলিশি নির্যাতনের শিকার হচ্ছে সে পুলিশি সংস্কার চায়। যে ভূমি অফিসে হেনস্থার শিকার হচ্ছে সে ভূমি অফিসের সংস্কার চায়। আসলে এইগুলো হলো সংস্কার। মৌলিক সংস্কার কি আবার? মানুষ কি আসলে এখন আমরা কি নাগরিক ভিত্তিক সমাজ আমাদের দরকার? আমরা কি এখনো সেই পজিশনে চলে গেছি যে একবারে মৌলিক সংস্কার বলতে যেগুলো বুঝছি, 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, জনপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, পিআর, আরও নানাবিধ বিভিন্ন আলাপ। আপনার কাছে কি মনে হয়? আপনি অনেস্টলি বলেন তো আপনাদের কাছে, যে মানুষ কি একবারে এগুলোর জন্যই মানুষ নেমে গিয়েছে? না রে ভাই, মধ্যবিত্ত শ্রেণী তাদের চুপ ছিল না? ছাত্র দল শিবির যখন মারা যেত, মধ্যবিত্ত শ্রেণী বলে নাই যে ও রাজনীতি করে যাইতেই পারে? সম্মতি তো মধ্যবিত্ত শ্রেণী দিয়েছে। আবার মধ্যবিত্ত শ্রেণী এসেই কিন্তু এই ক্ষমতার পালাবদল করেছে। কেন করেছে? কারণ সেই যে বৈষম্যের শিকার, সে ফাইন্ড আউট করতে পারছে যে রুট কজটা কোথায়। একজনকে সে টার্গেট করেছে, সে রাস্তায় নেমেছে একটা রেজিমের বিরুদ্ধে, কিন্তু সে কিন্তু তার কর্মক্ষেত্রে ফিরে গিয়েছে, কারণ তার আর উপায় নেই। সে লং টাইম সে তার পক্ষে রাস্তা থাকা সম্ভব না জীবন জীবিকার তাগিদে। তো প্রত্যেকটা শ্রেণী পেশাজীবীর মানুষ বিভিন্ন কারণেই নেমেছে, এবং এই কারণেই যে শুধু ইউনূস সাহেব এই গভর্নমেন্টের অনেকগুলো আন্দোলন ফেস করতে, শুধু কী কারণে? এই কারণেই যে বৈষম্যগুলো ছিল, এবং বৈষম্যগুলো তারা ভাবছে যে 17 বছর যে বৈষম্য ছিল সেগুলো দূরীভূত হবে। আসলে 17 বছর প্রবলেমগুলোতে 17 দিনে সম্ভব না, 17 মাসও সম্ভব না, আরও 17 বছর তো লাগবে। মানুষের একটা রোড ম্যাপ চেয়েছে না, একটা রোড ম্যাপ থাকবে, মানুষের সংস্কার একটা রোড ম্যাপ থাকবে। আসলে বলেন তো, যদি একটা সংস্কার আলাপ হতো যে ভূমি অফিসের দুর্নীতি হবে না, পুলিশের কার থেকে ঘুষ খেতে পারবে না, কোনো সরকারি অফিসে ঘুষ দিতে হবে না, তারা মানুষকে 54 ধারায় গ্রেপ্তার করতে পারবে না, তারপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থাকবে না, এইসব প্রস্তাব যদি করা হইতো কোনো রাজনৈতিক দলকে বিরোধিতা করতে পারতো?
পারতো না। দেখেন, মানুষের মৌলিক সংস্কার জনগণ যেহেতু দেশের মালিক, রাষ্ট্রের মালিক, অর্থাৎ মানুষের মৌলিক সংস্কার বলতে আমি অন্তত এগুলোই বুঝি। মানুষের যেটা চাহিদা, মানুষের দৈনন্দিন জীবনের যে সংস্কার, এটাই মৌলিক সংস্কার। অনেক বড় বড় সংস্কার আছে, এটা আছে সেটা আছে, এটা বলা যায়, এগুলো হয়তো কাগজ কলমে লেখাও যায়, সব হয়তো একমত হবেও, আসলে ইমপ্লিমেন্টেশন করলেই কি হবে, না করলেই কি হবে। এই যে সংবিধানে গুম নাই, খুন নাই, হত্যা নাই, আপনার ঘুষ নাই, সুদ নাই, এগুলো আছে না, হচ্ছে না। অতএব আমি এখনো বিশ্বাস করি আমাদের দেশের মানুষের চাহিদা খুবই কম। তাদের দৈনন্দিন জীবনে যে মৌলিক চাহিদা আছে সেগুলো পূরণ করা, একটু নিরাপত্তা, আর তারপরে তার যে বিভিন্ন সেবা খাত আছে সেই সেবা খাতে সে একটু স্বস্তি চায়, এতটুকুই তার কাছে বড় ধরনের সংস্কার। সে আর তেমন কিছু চায় না। আর প্রতি 5 বছর পরে সে একটা ভোট চায়, নতুন নতুন কমিটমেন্ট। সে কমিটমেন্টগুলো কিছু কিছু পুরো হবে, কিছু হবে না সেও জানে, কিছু কিছু পুরো হবে, এটাই তার শান্তি। অতএব আমরা যদি একটু নজর দিতে পারি তাহলে মানুষের এই চাহিদাগুলো কিন্তু খুব সহজেই পূরণ করা সম্ভব, খুব এফোর্ট কম দিয়ে এবং খুবই সহজেই ঐক্যমত্য চলে আসবে। আসলে একটু হতাশার কথা বললাম, একটু বলতে ইচ্ছে করলো। সবসময় তো আশার কথা বলার চেষ্টা করি, আজকে একটু নিজের হতাশার কথা বললাম, যে আসলে আমি সংস্কার বলতে কি বুঝি আর কি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।